আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কিত যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। যে আমি প্রশ্নটা উপস্থাপন করেছি যশোর বোর্ড 2019 সালের প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম। এইখানে কিছু তথ্য দেওয়া আছে, তথ্যের আলোকে এখানে এই যে প্রারম্ভিক তারিখের তথ্য, সমাপনী তারিখের তথ্য, কিছু সম্পদ আছে, কিছু দায় আছে। তো আমরা জানি যে এইখানে এই যে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে বলেছে ক নম্বরে। তো প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আবার সমাপনী মূলধন নির্ণয়ের সূত্রটা হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়, তাই না? তো আমরা একটা ছকের মধ্যে পাশাপাশি দুটো কলাম অঙ্কন করে লিখব। তবে এখানে একটি বিষয় বলে রাখি, আমরা যখন প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করব তখন যে দালান কোঠা প্রথমে আসে শেষেও বসবে, আসবাবপত্র প্রথমে আসে শেষেও বসবে, এগুলো পরিবর্তন হবে না যদি ক্রয় বিক্রয় না করে থাকে। এই যে আমি এইখানে ছকের মাধ্যমে দেখাচ্ছি। আর এইটা আমাদের উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসেছি, উদ্দীপকের কিছু অংশ এখানে নিয়ে এসে রাখলাম। এখন এইখানে লিখব, প্রথমে সম্পত্তি সমূহ লিখব। প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিকের ঘরে লিখব, সমাপনী সম্পদ সমাপনীর ঘরে লিখব। তো প্রারম্ভিক সম্পদ এর মধ্যে প্রথমে নগদ তহবিল ছিল, প্রথমটা প্রথম ঘরে লিখব, শেষেরটা শেষের ঘরে লিখব। প্রশ্ন দেয়া আছে এটা কিন্তু। এরপরে আছে মজুদ পণ্য, এই 25,000 আর 35,000 ছিল প্রশ্নে, সেগুলো লিখলাম। এরপরে আছে বিনিয়োগ, বিনিয়োগ প্রথমে ছিল না, শেষে ছিল 50,000, প্রশ্ন থেকে লিখেছি। আবার প্রাপ্য হিসাব প্রথমে ছিল 30,000, শেষে ছিল 20,000। দালান কোঠা দুই জায়গায় 80,000 হবে। দালান কোঠা প্রথমে ছিল কিন্তু প্রশ্নে, শেষে ছিল না, তাহলে এটা শেষে চলে যাবে। তোমরা আমার সামনে যারা বই দেখছো, তোমাদের সামনে তো বই আছে, তো বইতে আমি যশোর বোর্ড 2019 সালের প্রশ্নের সমাধান করাচ্ছি। তো সেখানে তোমরা দেখবে দালান কোঠা প্রথমে ছিল, শেষে ছিল না প্রশ্নে, শেষেও লিখতে হবে। আসবাবপত্র তাই প্রথমে ছিল 20,000, শেষেও 20,000 থাকবে। স্থায়ী সম্পদ যদি ক্রয় বিক্রয় করা না হয় তাহলে প্রথমে যা থাকে শেষে তাই থাকে। এখানে আরেকটা আইটেম লিখতে হবে, যন্ত্রপাতি। যন্ত্রপাতি এখানে এই যে এই প্রথমে ছিল না, কিন্তু এখানে একটা প্রশ্নে এই সমন্বয়ের মধ্যে একটা কথা বলা আছে। উত্তোলিত টাকা থেকে তিনি কারবারের জন্য 5,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। তো যে মেশিন কিনেছে ওইটা এখানে আসবে। এগুলো হচ্ছে সম্পদ। মেশিনটা তো কিনেছে কবে উল্লেখ নাই, তাই শেষ তারিখের ঘরে লিখবো। প্রথমে ছিল না, মাঝখানে হয়তো কোনো এক সময় কিনেছে। এই হচ্ছে আমাদের সব প্রারম্ভিক সম্পদ। তাহলে এই প্রারম্ভিক সম্পদ এবং এটা সমাপনী সম্পদ, এই সবগুলো যোগ করে এখানে লিখবো, সবগুলো যোগ করে এখানে লিখবো। এবার কি করব, এখান থেকে দায় সমূহ বিয়োগ করব। মোট সম্পদ লিখে দায় সমূহ বিয়োগ করব। এই অঙ্কে কয়েকটা দায় ছিল, সেই দায়গুলি লিখব। প্রথমত প্রদেয় হিসাব মানে পাওনাদারের উদ্বৃত্ত ছিল। পাওনাদারের উদ্বৃত্ত প্রারম্ভিক ছিল 18,000, সমাপনী ছিল 25,000। এছাড়া আর কিছু নাই এই অঙ্কে। এই প্রারম্ভিক দায় একটি মাত্র ছিল এবং সমাপনী দায় একটি ছিল, খালি প্রদেয় হিসাব, আর কিছু নাই। তো প্রথমে বলেছিলাম, আবারও বলছি, সম্পদ থেকে দায় বিয়োগ করে মূলধন হয়। সম্পত্তির যোগফল যেটা পেয়েছি সেখান থেকে এই দায়টা বিয়োগ করে এখানে লিখব, এখান থেকে এটা বিয়োগ করে এখানে লিখব। এই যে বিয়োগ করে আমরা এটা পেলাম। এটা হচ্ছে সমাপনী, এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, এটা হচ্ছে সমাপনী মূলধন। নিচে ডাবল দাগ দিয়ে দিব, নিচে ডাবল দাগ দিয়ে দিব। অর্থাৎ সম্পদগুলো যোগ করে লিখেছি, দায়গুলো যোগ করে লিখেছি। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করে প্রারম্ভিক মূলধন, সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বিয়োগ করে সমাপনী মূলধন। এই হচ্ছে ক নম্বরের উত্তর। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। খ নম্বরে কি বলেছিল দেখব। উদ্দীপকের খ নম্বরে বলেছে ব্যবসায়ের নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের লাভ লোকসান বিবরণী প্রস্তুত করতে হবে। লাভ লোকসান বিবরণী প্রস্তুত করার জন্য আমরা পরের পেজে এইগুলি আমার ওই যে প্রারম্ভিক ও সমাপনী মূলধন তো লাগবেই, কিছুক্ষণ আগে বের করলাম প্রারম্ভিক ও সমাপনী মূলধন, ওইটার সাথে আমাদের এইগুলি যোগ বিয়োগ করব, করে নিট মুনাফা হবে। আচ্ছা, একটা কথা আমি বলি, সেটি হচ্ছে এই
আমরা যখন বিশেষ করে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করি একতরফা দাখিলা পদ্ধতিতে, নিট মুনাফা নির্ণয়ের সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন প্লাস উত্তোলন প্লাস আয় যদি থাকে, এই তিনটা যোগ হবে। আর এখান থেকে মাইনাস হবে প্রারম্ভিক মূলধন, মাইনাস হবে অতিরিক্ত মূলধন, মাইনাস হবে সাথে সাথে এই ব্যয় যদি থাকে সেগুলি বিয়োগ হবে। তো আমরা এখন দেখব ধাপে ধাপে কি কি আছে। যে আমি নিয়ে আসলাম এখানে, প্রথমে লিখব সমাপনী মূলধন দিয়ে শুরু হবে, সমাপনী মূলধন, সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ হবে। এখন এই অঙ্কে উত্তোলন কত টাকা আছে এই যে লক্ষ্য করি, নিজ প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করে, তো নগদ উত্তোলন 10,000, পণ্য উত্তোলন করে 5,000, পণ্য উত্তোলন 5,000, এই দুটো যোগ করে নিচে লিখবো। নগদ উত্তোলন আর পণ্য উত্তোলন ওই দুটো যোগ করে নিচে লিখবো। এখান থেকে বিয়োগ করব উত্তোলনের টাকা থেকে যদি কোনো কিছু কিনে, এই যে এখানে বলা আছে কারবারের জন্য 5,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে উত্তোলনের টাকা হতে, তাহলে উত্তোলনের টাকা হতে যেহেতু কিনেছে তো উত্তোলন থেকে বিয়োগ হবে, বাদ মেশিন ক্রয় এই 5,000 টাকা। এবার এটা থেকে এটা বিয়োগ করে 10,000 টাকা হলো। আচ্ছা, এবার এই আরো আমাদের খরচ ছিল, এই যে প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয় অনাদায় পাওনা নামে লিখবো, তো উপযোগ খরচ বকে আছে এটা লিখবো, অগ্রিম ভাড়া এটা লিখবো, এগুলো সব লিখবো। হ্যাঁ, তো আস্তে আস্তে যায়। বিনিয়োগের সুদ ছিল, বিনিয়োগের সুদ ছিল, তো বিনিয়োগ এর সুদ আমরা হিসেব করে লিখবো, 1,250 টাকা হবে বিনিয়োগের সুদ, আমরা হিসেব করে লিখবো। এরপরে অগ্রিম অফিস ভাড়া, অগ্রিম অফিস ভাড়া, এই যে অগ্রিম অফিস ভাড়া 3,000 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অগ্রিম অফিস ভাড়া তো ভাড়া থেকে বিয়োগ হয়, এখানে লিখি কেন? একতরফা দাখিলা পদ্ধতিতে বিয়োগ করার সুযোগ নাই, সেজন্য আমরা এই আয় পাশে আলাদা লিখে দেব অগ্রিম ভাড়া নামে। এবার এইগুলো সব যোগ করে এখানে লিখব। এই যে আমাদের উপরে সমাপনী মূলধন ছিল, সমাপনী মূলধনের সাথে এইটা যোগ করে এইখানে লিখব। এটার কোনো নাম হবে না, এটার কোনো নাম দিব না। এখান থেকে ব্যয়গুলো বিয়োগ হবে। এখন ব্যয়ের মধ্যে আছে কি কি, তাই না? ব্যয়ের মধ্যে আছে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, এই যে অনাদায়ী পাওনা, উপযোগ খরচ বকেয়া আছে, এগুলি সব ব্যয়। তো আমরা আস্তে আস্তে লিখবো। তারপরে যে দালান কোটা আসবাবপত্রের অবচয় আছে, এগুলি সব লিখবো। এখানে তো জায়গা নাই, আমি পরের পেজে যাচ্ছি। পরের পেজে যেয়ে আমরা কি করব, এখানে বাকিটুকু করব। এটা কিন্তু উদ্দীপকের অংশ, এটা উত্তর। আচ্ছা, তো পরেরটি করার জন্য আমাদের এইখানে প্রথমে কি লিখবো, বিয়োগ সমূহ। কি কি বিয়োগ করব? প্রারম্ভিক মূলধন বিয়োগ করব। প্রারম্ভিক মূলধন তো বের করেছিলাম আমরা ক নাম্বারে, ওটা লিখবো। প্রারম্ভিক মূলধন বিয়োগ করব। তারপরে এই যে অনাদায়ী পাওনা, প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়, এটা হচ্ছে অনাদায়ী পাওনা। এবং আরেকটা আরো বলেছে, অবশিষ্ট দেনাদারের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে, প্রশ্নে বলা আছে। তো আমাদের প্রাপ্য হিসাব যা আছে সেখান থেকে এই 2,000 যেটা আদায়যোগ্য নয় ওটা বিয়োগ করার পরে যা থাকে তার উপরে এই 10% হিসাব করব। তাহলে আমাদের হবে এই 1,800 টাকা। আমাদের মোট ছিল 20,000 টাকা সমাপনী দেনাদার, সেখান থেকে 2,000 টাকা বিয়োগ করলে হয় 18,000 টাকা, তার উপর 10% 1,800 টাকা। এই দুইটা যোগ করে এখানে লিখব। তারপর উপযোগ খরচ বকেয়া আছে, বকেয়া উপযোগ খরচ বলে লিখব। আচ্ছা, আর আছে অবচয়, এই যে দালান কোঠা আসবাবপত্রের অবচয়, দালান কোঠার অবচয় লিখবো। দালান কোঠা যা ছিল তার উপরে এই 5% হিসেব করে লিখব। দালান কোঠা ছিল 80,000, 80,000-এর 5% 4,000। এবারে আসবাবপত্র যা ছিল তার উপরে 5% হিসেব করে লিখব। আসবাবপত্র ছিল 20,000, 20,000-এর 5% 1,000। এই হচ্ছে আমাদের ব্যয় সমূহ, আর ব্যয় নাই। এবার এখানে একটি দাগ দিব, এগুলি সব যোগ করে এখানে লিখব। এখন কি করব, ওই যে উপরে একটা যোগফল ছিল না আগের পেজে, সেখান থেকে এটা মাইনাস করে এখানে লিখব। ওটা থেকে এটা মাইনাস করে এই টাকাটা হবে। এটাই হচ্ছে আমাদের এই নিট মুনাফা, নিট লাভ হলো। এইভাবে আমরা কি করতে পারি, এই লাভ লোকসান বিবরণী প্রস্তুত করে নিট মুনাফা নির্ণয় করতে পারি। এটা ছিল খ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বারে কি বলেছিল দেখব। গ নাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বা বৈষয়িক বিবরণী প্রস্তুত করতে। তো আমরা এখন ধাপে ধাপে করব।
আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে সম্পদ লিখবো, তাই না? সম্পদ। আচ্ছা, সম্পদ কোথা থেকে লিখব? এই অঙ্কে প্রারম্ভিক এবং সমাপনী দুই ধরনের সম্পদ আছে। সমাপনীগুলি লিখব, সমাপনীতে যা আছে সেগুলি লিখব। যেমন আমি অবশ্য এই যে যশোর বোর্ড 2019 সালের প্রশ্নের সমাধান করাচ্ছি। তো সমাপনীর মধ্যে এই যে সম্পত্তি সমূহের মধ্যে নগদ তহবিল লিখবো, শেষ তারিখের ঘরে যেটি আছে, মানে ডিসেম্বর 31 যেটি আছে। এরপরে মজুদ পণ্য লিখবো, বিনিয়োগ লিখবো, বিনিয়োগ যা আছে লিখে দিব। এরপরে বিনিয়োগের বকেয়া সুদ লিখবো, প্রাপ্য সুদ। এরপরে প্রাপ্য হিসাব লিখবো। প্রাপ্য হিসাবের সাথে একটা ঝামেলা আছে। প্রাপ্য হিসাব ছিল 20,000, কিন্তু প্রাপ্য হিসাবের সাথে একটা সমন্বয় আছে। প্রাপ্য হিসাবের 2,000 টাকা আদায়যোগ্য নয়, তার ওই 2,000 টাকা আগে বিয়োগ করব, বাদ অনাদায়ী পাওনা নামে এই 2,000 টাকা যেটি আদায়যোগ্য নয় সেটা বিয়োগ করে আমরা এটা পেলাম। এখান থেকে আবার আরো বলেছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে আমরা এখানে বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে এইটির উপর 10% 1800 টাকা বিয়োগ করে 16,200 টাকা হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, দেনাদার ছিল 20,000 টাকা, প্রশ্নে বলেছে যে 2,000 টাকা আদায়যোগ্য নয়, ওই 2,000 টাকা বিয়োগ করব, বিয়োগ করে যা থাকে তার উপরে আবার 10% কেটে বাদ দিয়ে লিখবো। প্রথমে যেটি লিখবো সেটার নাম অনাদায়ী পাওনা, শেষে যেটি লিখবো পার্সেন্টেজ কেটে ওটার নাম অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর কি আছে সম্পত্তির মধ্যে? সম্পত্তির মধ্যে আরো আছে দালান কোঠা আছে, আসবাবপত্র আছে, অগ্রিম ভাড়া আছে। আমরা আস্তে আস্তে লিখছি। দালান কোঠা এই ঘরে লিখবো, এখান থেকে অবচয় বাদ দিয়ে এখানে লিখবো, অবচয় বাদ দিয়ে। অবশ্যই কিছুক্ষণ আগে দেখিয়েছি কত হয়েছিল। আবার আসবাবপত্র লিখবো, আসবাবপত্র থেকে অবচয় 5% করে অবচয়, এটা থেকে 5% কেটে এটা হয়েছে 19,000 হলো। এবং মেশিন লিখবো, মেশিনের উপর অবচয় বলেনি, মেশিন 5,000 টাকা সরাসরি লিখবো। তারপরে অগ্রিম ভাড়া লিখবো, এই যে প্রশ্ন আছে অগ্রিম ভাড়া 3,000 টাকা সরাসরি লিখবো। এই হচ্ছে আমাদের সম্পদ। অনেকগুলি সম্পদ আছে, তাই না? ভালো করে লক্ষ্য করি, এই যে নগদ তহবিল, মজুদ পণ্য, বিনিয়োগ, এগুলি তো প্রশ্নে ছিল। বিনিয়োগের সুদটা পার্সেন্টেজ কেটে বের করেছি। আচ্ছা, এবার আর দেনাদার থেকে অনাদায়ী পাওনা টাওনা বাদ দিয়েছি, আসবাবপত্র দালান কোঠা থেকে অবচয় বাদ দিয়ে লিখলাম, আসবাবপত্র থেকে অবচয় বাদ দিয়ে লিখলাম, মেশিন সরাসরি লিখেছি, অগ্রিম ভাড়া সরাসরি লিখেছি, মেশিনের কোনো অবচয় ছিল না। এবারে সব যোগ করে নিচে লিখবো। এটা নিচে ডাবল দাগ দিয়ে এটার নাম হবে মোট সম্পদ, মোট সম্পত্তি বা মোট সম্পদ। এই হচ্ছে আমাদের আংশিক সম্পদ পাশ। এখন এই আর্থিক অবস্থার বিবরণীর আর একটা পাশ আছে, সেটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। ওইখানে যাব, ওইখানে যে দায় সমূহ লিখবো। এখানে একটি মাত্র দায় ছিল, প্রদেয় হিসাব। আরেকটা হবে এই যে উপযোগ খরচ বকেয়া আছে, দুইটা দায়, এর সাথে মালিকানা সত্ত্ব মানে মূলধনের সাথে নির্লাভ যোগ করবো, উত্তোলন বিয়োগ করবো, তাই না? সহজ। কিন্তু এখানে জায়গা নাই, আমি পরের পেজে যাই। একটা বিষয় বলে রাখি, আমাদের উত্তর কিন্তু এই অংশটুকু, এটা উদ্দীপকের অংশ নিয়ে এসে রেখেছি। এই যে এইখানে আমরা দায় এবং মালিকানা সত্ত্ব অংশটুকু লিখবো। প্রথমে লিখবো দায় সমূহ, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব প্রশ্নে ছিল দুইটা, একটা প্রারম্ভিক, একটা সমাপনী। সমাপনীটা লিখবো 15,000 টাকা। এরপরে আর একটা আছে এই যে উপযোগ বিল বকেয়া আছে, তাহলে বকেয়া উপযোগ খরচ বলে লিখবো এই 5,000 টাকা। দায় আর নাই, এই দুটো দায় যোগ করে লিখলাম। দুটি মাত্র দায় ছিল, এর বাইরে আরো দায় থাকতে পারতো, ব্যাংক জমাতিরিক্ত ঋণ, ঋণের সুদ, বকেয়া থাকলে এগুলি হতো, নাই, এই অঙ্কে নাই। এরপরে আমরা মূলধনের সাথে এই যে মালিকানা সত্ত্ব নির্ণয় করার সময় মূলধন আগে লিখবো, প্রারম্ভিক মূলধন আগে লিখবো। এই প্রারম্ভিক মূলধনটা কোথায় পেলাম? ওই যে ক নাম্বারে বের করেছি প্রারম্ভিক ও সমাপনী মূলধন, ওখান থেকে প্রারম্ভিক মূলধনটা নিয়ে আসলাম। এখান থেকে বিয়োগ করব, বাদ যোগ নিটলাভটা যোগ করব, আর উত্তোলন বাদ দিব। নিটলাভ কিছুক্ষণ আগে বের করেছি খ নাম্বারে, ওই নিটলাভটা যোগ করব, যোগ করে যা হবে নিচে লিখবো। এটা থেকে উত্তোলন বিয়োগ করব, উত্তোলন বিয়োগ করে যা হবে এটা থেকে উত্তোলন বিয়োগ করে এখানে লিখব। আচ্ছা, এবার এই দুইটা যোগ করে শেষের করে, না এই দুটো না, এটা যোগ হবে এই দুটো, হ্যাঁ এই দুটো যোগ করে শেষের করে লিখবো 2,29,450 টাকা। এইভাবে আমরা সমাধান করতে পারি। তার মানে 2,29,450 টাকা আমাদের হলো কি সম্পদ, দায় পাশে হলো, আবার সম্পদ পাশেও কিন্তু 2,29,450 টাকা হয়েছে। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের